ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় দ্বিতীয়বারের মতো এই সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান এর প্রতি শুকরিয়া আদায় করি। উনি নমিনেশন দিয়েছিলেন, সেজন্যই নির্বাচন করতে পেরেছি। আর ধন্যবাদ জানাই দিনাজপুর 6-এর 4টি উপজেলা, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, হাকিমপুর, 3টি পৌরসভা, বিরামপুর, হাকিমপুর এবং ঘোড়াঘাটের সেই সমস্ত মানুষগুলোকে যারা আমার উপর ধানের শীষের পর আস্থা রেখেছে এবং তাদেরকে সেবা করার জন্য আমাকে সুযোগ দিয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। আমার 10.5 লক্ষ মানুষ এবং প্রায় 1100 স্কয়ার কিলোমিটার এলাকা অধ্যুষিত আমার সেই এলাকাবাসীকে। মাননীয় স্পিকার, আর আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই দেশের স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মানুষগুলো মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা, সেই সমস্ত মানুষগুলোর প্রতি। আর শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে এবং ওই সময়ে চ্যালেঞ্জ গ্রহণ না করলে আজকে আমাদের অবস্থা কি হতো সেটি হয়তোবা ইতিহাস বলতে পারে। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে আমরা স্বাধীন। রণাঙ্গনের থেকে যুদ্ধ করেছেন, পালিয়ে যান নাই, আত্মসমর্পণ করেন নাই এবং জনগণকে সাথে নিয়ে যুদ্ধ করে উনি দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন, যার জন্যই আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ জিয়াকে। এবং আজকে এই কথাটি বলতে চাই, যারা আজকে বাজেট নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন মাননীয় সংসদ সদস্যগণ, আমি ওই দিকে যাব না। আমি শুধু এটুকু বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছে এজন্যই, যখন অন্যরা পারে নাই, ব্যর্থ হয়েছে, পরাজিত হয়েছে, আত্মসমর্পণ করেছে, তখনই যে মানুষটি, যে দলটি জনগণের পাশে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আজকে বাজেট আলোচনায় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এই 1975-76-এর যদি আপনি বাজেট দেখেন, তখন দেখবেন স্বাধীনতা যুদ্ধের পরবর্তীতে ছিল মাত্র 786 কোটি টাকার বাজেট। কিন্তু যখন 74-এ দুর্ভিক্ষ হলো, দেশের অর্থনীতি আমাদেরকে বাসন্তী উপহার দিল এবং তার পরবর্তীতে 74-75 গেল, 75-76-এর যে বাজেট, যেটি শহীদ জিয়ার আমলে প্রথম বাজেট হলো, সেটি কিন্তু আমাদের প্রায় 2000 কোটি টাকা, 1900 কোটি টাকা প্লাস। আর যখন শহীদ জিয়া শাহাদাত বরণ করলেন, সেই সময়ের বাজেট ছিল 4500 কোটি টাকার বেশি। অর্থাৎ যে কথাটি বলতে চাই, যখন ওই সময়ও কম্বল চোর বলেন আর রিলিফ চোর বলেন, ওনারা যখন দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল, উপহার দিয়েছিল বাসন্তী আর দুর্ভিক্ষ আর লঙ্গরখানা, সেই সময়ও কিন্তু বিএনপি সামনে গিয়ে এসেছিল, জনগণের পাশে দাঁড়িয়েছিল। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে যিনি হাল ধরেছিলেন তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান। এবং উনি সেই মানুষ, যে মানুষ সত্যিকার অর্থে বাংলাদেশে শৃঙ্খলা কাকে বলে এবং মানুষের গণতন্ত্র ফেরত দেওয়া, মানুষের বাক স্বাধীনতা ফেরত দেওয়া এবং সর্বোপরি দেশের কৃষিকে এমন একটি পর্যায়ে নিয়ে গেলেন, তলাহীন ঝুরি হয়ে গেল। চাল রফতানি করার দেশ, 1979 সনে প্রথম রফতানি হলো বাংলাদেশ থেকে চাল বিশ্বে, অর্থাৎ কৃষিতে স্বনির্ভরতা আসলো। আর আজকে যে অর্থনীতি নিয়ে আমরা গল্প করি, আমরা বড়াই করি, আমরা আজকে সেই অর্থনীতি আরএমজির সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর রেমিটেন্স নিয়ে কথা বলি, রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমরা কথা বলি, সেটিও শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যে 3টি পিলারের উপর বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দাঁড়িয়ে আছে, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর
আন্দোলন সংগ্রাম করেছেন স্বৈরাচার বিরোধী, এবং তার পরবর্তীতে 91 জাতীয় নির্বাচনে এদেশের মানুষ ওনার উপর আস্থা রেখেছে, বিএনপির উপর আস্থা রেখেছে। এবং এমন একটি সময় যখন স্বৈরাচার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, সেই সময় বেগম খালেদা জিয়া অর্থাৎ আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা, ওই সময় দায়িত্ব নেওয়ার পরে উনি যখন বাজেট করেছিলেন 91-92 অর্থ বৎসরে, সেই বাজেট ছিল প্রায় 19,500 কোটি টাকার বাজেট। অর্থাৎ এরশাদের আমলের লাস্ট বাজেট ছিল 15,500 কোটি টাকার বাজেট। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন মরহুম এম সাইফুর রহমান, এবং উনি যখন ভ্যাটের ঘোষণা দিলেন তখন আজকের বিরোধী দল, তৎকালীন বিরোধী দল সবাই মিলে, আপনাদের মনে থাকার কথা, ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিন্তু আজকে প্রমাণিত যে ভ্যাট এমন একটি বিষয় বাংলাদেশের অর্থনীতিকে সত্যিকার অর্থে এটি আজকে একটি সুদৃঢ় অবস্থানে নিয়েছে, অর্থাৎ ওই সময়কার সিদ্ধান্ত। তার পরবর্তীতে যখন আপনার আবারও খালেদা জিয়া আপনার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, উনি এই দেশের নারী শিক্ষা বলেন অথবা মানুষ বিনা পয়সায় শিক্ষা বলেন, আজকের নারী বিষয়ক বলেন, শিশু বিষয়ক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, প্রত্যেকটার পিছনে যে নামটি জড়িত সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অর্থাৎ বিএনপি এমন একটি দল, যেই দল সব সময় মানুষের পাশে থাকে, মানুষের কথা বলে, মানুষের দুঃখ দুর্দশা লাঘবে ভূমিকা রাখে। এবং তারপরে পরবর্তীতে আপনি দেখেন বাজেট যখন 2001 বলেন, 2002 বলেন, 2005-06 বলেন, সর্বশেষ 70,000 কোটি টাকার বাজেট দিয়ে গিয়েছেন। আর বিগত স্বৈরাচার অর্থাৎ পলায়নকৃত স্বৈরাচারের 2022-23-এর বাজেট ছিল, যেটা মানে 23-24-এর বাজেট, সেটা ছিল 6 লক্ষ কোটি টাকা প্লাস। আর এই বছর আমাদের যোগ্য অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। কোন সময়ে? যখন স্বৈরাচার এই দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের থেকে পাচার করেছে, এবং বাংলাদেশের এমন কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান নাই, এমন কোন প্রতিষ্ঠান নাই, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকিং খাতকে একদম ফোকলা করে দিয়ে বাংলাদেশ ব্যাংকে লুট করে নিয়ে গেছে। সেই অবস্থায় সেই অর্থনীতি, ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী, আমাদের নেতা অর্থাৎ সংসদ নেতা জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিক নির্দেশনায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। অর্থাৎ বিএনপি চ্যালেঞ্জ নিতে জানে, চ্যালেঞ্জ গ্রহণ করতে জানে, চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে জানে। কাজেই বিএনপির হারানোর বা ভয়ের কিছু নাই। বিএনপি হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দল সত্যিকার অর্থে এদেশের মানুষের পাশে থেকে যুদ্ধ করেছে, লড়াই করেছে, স্বাধীনতা এনে দিয়েছে, এবং বাসন্তী তাড়িয়ে এদেশ থেকে আপনার চাল রফতানি করেছে। আজকে আমরা মোটা কাপড় পরি, সেইটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আরএমজি সেক্টরের এই যে রফতানি, আজকে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, প্রত্যেকটার পিছনে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর বিএনপি তো কাজ করবেই। বিএনপি তো সেই দল, আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেছিলেন, মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছেন, তারা কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য কিছুই করে নাই। মুক্তিযুদ্ধ বলেন, আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলেন, আর স্বাধীনতা পুরস্কার বলেন, 21শে পদক বলেন, বাংলা একাডেমি পদক বলেন, প্রত্যেকটার পিছনে শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে নারীর ক্ষমতায়ন বলেন, নারীর অধিকার বলেন, নারীর শিক্ষা বলেন, প্রত্যেকটার পিছনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অর্থাৎ আমরা যেটি বলতে চাই, বাংলাদেশের যত ভালো কিছু আছে প্রত্যেকটার সাথে জড়িত যেই নাম, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর এই মুহূর্তে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন জনাব তারেক রহমান। কাজেই তার উপর আস্থা রাখতে হবে, কারণ এই রক্তের মধ্যে শহীদ জিয়া আছে, খালেদা জিয়া আছে, আর আছে দেশপ্রেম। সেই জন্যই আগামীতে 9,38,000 কোটি টাকার বাজেট সত্যিকার অর্থেই একটি যুগোপযোগী বাজেট এবং প্রয়োজনীয় বাজেট। আজকে আমরা কথা বলছি, সমালোচনা করছি, কিন্তু পরক্ষণে আবার বলছি আমার এই ব্রিজটা দরকার, আমার এই কালভার্টটা দরকার, আমার এলাকার
এয়ারপোর্ট দরকার, আমরা বিভিন্ন কথা বলছি। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে বাস্তবের মুখোমুখি হতে হবে, কারণ মানুষের প্রয়োজন আছে। এক সময় 7.5 কোটি লোক ছিল, এখন 180 মিলিয়ন লোক। আজকে আমরা সামাজিক সুরক্ষার কথা বলি, অনেকে বলেছেন শিক্ষায় নাকি সবচেয়ে বেশি বরাদ্দ। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, যেহেতু আমি সমাজ কল্যাণ, নারী, শিশু এইগুলো দেখি, সেই জন্য আপনাদের সামাজিক সুরক্ষা খাতে 1,44,000 কোটি টাকা বাজেট এই সরকারের। কাজেই এই সরকার একটি জনকল্যাণকর সরকার। এই সরকার মানুষের কল্যাণের জন্য সবচেয়ে বেশি বাজেট দিয়েছে, আর শিক্ষাকে দিয়েছে 2য় স্থানে। অর্থাৎ শিক্ষিত হবেন, দক্ষতা অর্জন করবেন, তারপরে এমপ্লয়মেন্টে যাবেন। এই হচ্ছে সরকারের দিক নির্দেশনা, সরকারের প্ল্যানিং। সেই জন্যই আজকে শিক্ষাকে, আর শিক্ষিত হবেন, দক্ষতা অর্জন করবেন, স্বাস্থ্য ভালো থাকতে হবে। সেই জন্যই স্বাস্থ্যকে দেওয়া হয়েছে তার 2য়, অর্থাৎ সবচেয়ে বেশি বাজেট যেটা আছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ব্যাপারে আমার একটু কথা আছে, যেহেতু আমি ডাক্তার মানুষ, আমার একটু কথা বলা দরকার। এখানে মাননীয় অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় অর্থমন্ত্রী, আপনি অনেক কিছুই আলহামদুলিল্লাহ এপিআই অর্থাৎ একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস ওষুধ রপ্তানি করতে হবে। এই যে আমাদের বাণিজ্য মন্ত্রী সাহেব বললেন যে আপনি এলডিসি গ্রাজুয়েশনে যাবেন 29-এ। এলডিসি গ্রাজুয়েশনে যদি যান, তার জন্য প্রস্তুতি দরকার। কিসের প্রস্তুতি? প্রস্তুতি হচ্ছে আপনি এপিআই এর অনেক র মেটেরিয়ালসের উপর আপনি শুল্ক রেয়াত করেছেন। আমি আপনাকে শুধু খালি এটুকু বলবো, স্বাস্থ্যমন্ত্রী থাকলে ভালো হতো যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কোয়ালিটি অর্থাৎ ক্যাপাবিলিটি অ্যান্ড ক্যাপাসিটি আরো বাড়াতে হবে। কারণ আমাদের ঔষধ আমেরিকায় রপ্তানি হয়, আমাদের ঔষধ ইউকেতে রপ্তানি হয়, আমাদের ঔষধ ব্রাজিল, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায় রপ্তানি হয়। কিন্তু সমস্যা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের আমাদের যে ল্যাব, সেই ল্যাবের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হওয়া উচিত ম্যাচুরিটি লেভেল 3 ML3, কিন্তু সেই ক্যাপাসিটিটা তাদের না থাকার কারণে তাদের এই আমাদের কোম্পানিগুলো ড্রাগস বিদেশে রপ্তানি করতে পারছে না, কারণ ইন্টারন্যাশনাল বিডিং এ তারা কোয়ালিফাই করছে না। কিন্তু তারা কিন্তু বাইল্যাটারাল বিডিং এ দে আর পার্টিসিপেটিং। আপনাকে মনে রাখতে হবে, যখনই আপনি এলডিসি গ্রাজুয়েশনে যাবেন, তখন পৃথিবীর সব দেশ আপনার কাছে ওষুধ নিয়ে আসবে। তখন এই প্যারাসিটামল আজকে 2 টাকা দাম শুনলে মন খারাপ করবেন, বাস্তবতা হচ্ছে ওই সময় 10 টাকা দিয়ে প্যারাসিটামল কিনে খেতে হবে। কাজেই আগেই প্রস্তুতি নেন, যাতে আপনি এখন প্যারাসিটামল অর্থাৎ ম্যাক্সিমাম ড্রাগের রেজিস্ট্রেশন এখন করে নিতে হবে। সেই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, সো দ্যাট আপনি এলডিসি গ্রাজুয়েশনের পরে আপনার দেশের মানুষকে স্বল্প মূল্যে ঔষধ দিতে পারেন। আর এই পৃথিবীতে চায়না এবং ইন্ডিয়া এরা হচ্ছে এপিআই তৈরির কারখানা। সারা পৃথিবীর পাকঘর হলো চায়না এবং ইন্ডিয়া। 2য় স্থান, 3য় স্থানে যেটা আসবে সেটা হবে বাংলাদেশ। এবং সেটা যদি গ্রহণ করতে হয়, তাহলে আজকে আপনার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে, সো দ্যাট আপনি এমন এপিআই তৈরি করবেন বিলিয়ন বিলিয়ন ডলার। আজকে আরএমজি যেমন আপনার ডলার আর্ন করে, আপনি এপিআই অর্থাৎ একটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস রপ্তানি করে আপনি কিন্তু সেই পরিমাণ র মেটেরিয়ালস রপ্তানি করে আপনি টাকা আর্ন করতে পারবেন। এবং আপনার জন্য বাজার উন্মুক্ত হবে, শুধু নয় অর্থ পাবেন সেটি নয়, অনেক হোয়াইট কালার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এটি খুবই প্রয়োজনীয়। এই জিনিসটি আমি বললাম, এটার জন্য আমাদের খেয়াল রাখা উচিত। আরেকটা জিনিস মাননীয় অর্থমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিছু কিছু অপারেশনের জিনিসের অনেক কতগুলো আইটেম, যেমন ডায়ালাইসিস রোগীর টিউবের উপর আপনি ট্যাক্স কমিয়েছেন। আপনাকে বিনীত অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পিকারের মাধ্যমে, যে আপনি দয়া করে হার্টের ভাল্ব এই জিনিসটি হয়তো আপনার দৃষ্টিতে কেউ নিয়ে আসলে এটি হয়তো হতো। হার্টের ভাল্ব আর হচ্ছে অক্সিজেনেটার বলে একটা ইয়ে আছে, হার্টের অ্যাপ্লায়েন্স আছে। আর এত রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক নিউরোভাস্কুলার ইনজুরি হয়। সেই সমস্ত ক্ষেত্রে আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন ফাইবার আর হইতেছে পেরিফেরাল ভাস্কুলার স্ট্যান্ট আছে। আপনি হার্টে স্ট্যান্ড করছেন, ভাস্কুলার স্ট্যান্ট আছে। এইগুলো কয়েকটা আইটেম যদি আপনি মানে ভ্যাট আপনি মাফ করে দেন, এগুলো খুব বেশি লাগে না, কিন্তু এগুলোর দাম খুব বেশি। কাজে সেই জন্য
যদি ভ্যাটটা মওকুফ করা হয় তাহলে চিকিৎসা জগতে অনেক গরিব মানুষের ভালো চিকিৎসা হবে। কারণ আপনি তো মানবিক প্রধানমন্ত্রী, মানবিক অর্থমন্ত্রী, আপনাকে আমরা জাস্ট কয়েকদিন আগে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের দেশের প্রতিবন্ধী মানুষগুলোর পাশে দাঁড়ান। আপনি এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে নির্দেশনা দিয়েছে এবং আপনি আমাদেরকে এই যে এমপি সাহেবরা এখানে আছেন, যত সংসদ সদস্যরা আছেন, সবার শত শত ডিও আছে, যাদের হুইল চেয়ার লাগবে, কারো আপনার সেলাই মেশিন লাগবে, কারো বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা লাগবে। আমাদের সরকার যেহেতু একটি মানবিক সরকার, এই সরকারের নির্বাচনী কমিটমেন্ট আছে প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করার জন্য। কাজেই আপনি যে সাহায্য আমাদেরকে করেছেন সেটা দিয়ে কিন্তু আমরা হুইল চেয়ার এবং আপনার সেলাই মেশিন ক্রয় করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আমরা সংসদ সদস্যদেরকে আশ্বস্ত করতে যাই, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও আমাদের কথা হয়েছে। আমরা 350 জন সংসদ সদস্য এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। এটা আসার পরে আমরা সবাই এখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন থাকবে না ইনশাল্লাহ। যার যেখানে যতটুকু প্রয়োজন সাধ্য অনুযায়ী, বাংলাদেশে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সাধ্য অনুযায়ী সেটি আমরা বিতরণ করব। এবং মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে বারবার বলেছেন, কারণ উনি ওই কমিটির চেয়ারম্যান, আমি ওই কমিটির সদস্য সচিব, উনি বারবার বলেছেন যে প্রতিবন্ধীদের বিষয়, ডিসেবলদের জন্য 11 ধরনের ডিসেবলড আছে, প্রতিবন্ধী আছে, তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। প্রতিবন্ধীর সংখ্যা বাংলাদেশে কেউ বলবেন 40 লক্ষ, কেউ বলবো 45 লক্ষ, এবং WHO হিসাবে হচ্ছে আমাদের দেশে 6% অফ দি টোটাল পপুলেশন, দিস ওয়ে দ্যাট ওয়ে দে আর ডিসেবলড। এখন এই মানুষগুলোকে যদি অ্যাড্রেস করতে হয়, ডিসেবলডকে অ্যাড্রেস করতে মিনিমাম 2-3 সহকারী লাগে। কাজে সেই লোকগুলোকে পাশে দাঁড়ানো, সেই লোকদেরকে এমপ্লয়মেন্ট করে, খালি তাদেরকে হেল্প করে না, ইউ নিড টু গিভ দেম দি এডুকেশন, ইউ নিড টু মেক দেম হ্যাভ সাম স্কিল, দেন তাদেরকে আপনি পুনর্বাসন করবেন। তাহলেই কেবল একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ম্যানিফেস্টো, সরকারের অগ্রাধিকার, এবং সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। এবং আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রী, আপনি দয়া করে এই বিষয়গুলো আমি যে কয়েকটা বললাম আমি আপনাকে লিখিতভাবে আবার দিব, সো দ্যাট এটা আপনি দয়া করে অ্যাডজাস্ট করবেন। আমি যে জিনিসটা আরেকটু বলতে চাই, আজকে না কনজেনিটাল হার্ট ডিজিজের টাকা দেয়, কনজেনিটাল হার্ট ডিজিজের টাকা আগে থেকেই দেয়, সেটা আমি জন্য বলি না। উনি কিন্তু সিরোসিস অফ লিভার, কনজেনিটাল হার্ট ডিজিজ, তারপরে আপনার হচ্ছে লিভার ডায়ালাইসিসের জন্য, তারপরে যে কোনো ধরনের মেলিগনেন্সিতে ওরা আমাদের সরকার কিন্তু সহযোগিতা করে। কিন্তু তারপরেও বলবো, আমরা 50,000 থেকে 1 লক্ষ টাকা করেছেন, 300 কোটি টাকার বাজেট 650 কোটি টাকা করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু তারপরও আমি বলবো যে আপনার এই সেক্টর হচ্ছে এত বেশি প্রয়োজন মানুষের, সত্যিকার অর্থে এখানে আরো যদি বাড়ানো যায়, এটা আপনার দয়া করে খেয়াল রাখার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ করছি। আরেকটা হচ্ছে যে কাজটা ফ্যামিলি কার্ড, যেটা অনেকেই বলেছেন, আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি অনেক সংসদ সদস্যের বক্তব্য শুনেছি, ফ্যামিলি কার্ড আগামী 4 বছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আমরা 3 টার্মে আমরা পাইলটিং করেছি, মাননীয় অর্থমন্ত্রী সেই কমিটির চেয়ারম্যান, আমাদের অনেক মন্ত্রী মহোদয় এবং উপদেষ্টাগণ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা সদস্য, আমি নিজেও সেটার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। এখানে এই বছর অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত আপনার টোটাল হবে পাইলটিং সহ 41 লক্ষ পরিবার সুবিধা পাবে। ইট ইজ নট দ্যাট যে ফ্যামিলি প্ল্যানিং বা ফ্যামিলি কার্ড 41 লক্ষকে দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে বেশি সংখ্যক মানুষকে, সুবিধাভোগী হবে 41 লক্ষ পরিবার। এবং সেইটার জন্য অলরেডি 14,500 কোটি টাকার যে বাজেট, সেই বাজেট অলরেডি আপনার আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এডিপিতে এখন আছে। কাজে এই অবস্থায় আমরা চাইব, এবং এটা কোনো এলাকা হবে না, 300টি আসনে একযোগে ইনশাআল্লাহ এই কর্মসূচি, আপনাদের কোনো ডিও লেটার, কোনো তদবির করার প্রয়োজন পড়বে না। ফ্যামিলি প্রত্যেকটা বাড়ি বাড়ি যে খুঁজবে, ফ্যামিলি কার্ডকে কাউরে খুঁজতে হবে না, ফ্যামিলি কার্ড নিজে আপনাদের বাড়ি যে ওই সমস্ত যে পরিবাররা ফ্যামিলি কার্ড পাওয়ার উপযুক্ত তাদেরকে খুঁজে বের করবে, তাদেরকে দিবে। আপনারা শুধু খালি সুপারভাইজ করবেন যাতে